প্রথম যে স্টোরিটি রয়েছে সেই স্টোরিটি আমার খুব পছন্দের একজন মানুষের। তিনি হচ্ছেন জিয়াদ, এবং জিয়াদের স্টোরি দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের ভূত.com। চলুন শুরু করি তাহলে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। এই রহস্যময় পৃথিবীর প্রতিটা রহস্য সম্পর্কে কি আমরা অবগত? প্রশ্নটির উত্তর হচ্ছে না। পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যে রহস্যগুলোর সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। আচমকা সে রহস্যগুলো মানুষের সামনে হাজির হয়ে যায় এবং মানুষের জীবনকে ধ্বংস করে রেখে চলে যায়। প্রিয় লিসেনার্স, আপনাদের মধ্যে অনেকেই পুকুরে, নদীতে, খালে, বিলে সাঁতার কাটতে, গোসল করতে অথবা মাছ ধরতে অনেক ভালোবাসেন। একটু চিন্তা করে দেখুন, আপনি নদীতে কিংবা পুকুরে গোসল করতে গিয়েছেন অথবা সাঁতার কাটতে গিয়েছেন। একটা সময় আপনি পানির অতল গভীরে ডুব দিয়েছেন। এমন সময় যদি আপনার সামনে হাজির হয়ে যায় ভয়ানক কোনো রহস্য, তখন আপনি কি করবেন? এই কথাগুলো আমি কেন বলছি, একে একে সবকিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ঘটনা নিয়ে। শুরুতেই ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। আজ যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি, এই ঘটনাটি আমি কিভাবে সংগ্রহ করেছি, শুরুতে আপনাদের সেই বিষয়টি বলা যাক। আমার বেশিরভাগ ঘটনা সংগ্রহের পেছনে আমার পরিবারের বিভিন্ন সদস্যের অনেক অবদান রয়েছে। আমাদের পরিবারের প্রায় সবাই ভূত.com-এর অনেক ভক্ত। বিশেষ করে আমার দাদা এবং দাদুমণি, তারা দুজনে ভূত FM এবং ভূত.com-এর অনেক ভক্ত। যাই হোক, আজকের এই ঘটনাটি আমাকে সংগ্রহ করতে অনেক সাহায্য করেছে আমার দাদুমণি। দিনটি ছিল পবিত্র ঈদ উল ফিতরের দিন। সেদিন আমাদের বাসায় আমার দাদুমণির বান্ধবী লতা দাদু এবং তার হাজব্যান্ড এসেছিলেন। এমন সময় হঠাৎ আমার দাদু আমাকে ডেকে বললেন, দাদু ভাই, লতার জীবনে খুবই দুঃখজনক একটা ঘটনা আছে। ওর জীবনের ঘটনাটি তুমি ভূত.com-এ লিখে পাঠাতে পারো। তুমি লতাকে জিজ্ঞেস করে দেখো। দাদুমণির সব কথা শুনে আমি লতা দাদুকে জিজ্ঞেস করি ঘটনাটি সম্পর্কে। শুরুতে লতা দাদু কিছু বলতে না চাইলেও দাদুমণি এবং আমার জোড়াজুড়িতে বলতে শুরু করেন। তো চলুন এবার চলে যাওয়া যাক মূল ঘটনার গহীনে। বলছেন লতা দাদু। সাল 1972। অন্য 8-10 দিনের মতো ঘরের সব কাজ শেষ করে ভর দুপুর বেলায় আমি গোসল করতে গিয়েছি আমাদের পাশের বাড়ির পুকুরে। খুব স্বাভাবিকভাবেই আমি গোসল করতে থাকি। একটা সময় আমার মনে হয় একটু ডুব সাঁতার কাটতে। যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই কাজ। আমি সাঁতার কাটতে কাটতে চলে আসি মাছ পুকুরে। মাছ পুকুরে এসে পানির অতলে ডুব দিয়েছি। এমন সময় আচমকাই আমার পায়ের সাথে কিছু একটা বেঁধে যায়। সেই সাথে আমি আমার পায়ে একটু ভার অনুভব করতে থাকি। এমন অবস্থা দেখে আমি মাছ পুকুর থেকে সাঁতার কেটে চলে আসি পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে আমি যখন পুকুর পাড়ের পাকা অংশে উঠে বসে নিজের পায়ের দিকে তাকাই, আমি দেখতে পাই বড় কচুরিপানার একটা স্তূপ আমার পায়ের সাথে পেঁচিয়ে আছে। এটা দেখে আমি আমার পা থেকে সেই কচুরিপানার স্তূপ সরাতে শুরু করি। এমন সময় আমি দেখি কচুরিপানার স্তূপের ভেতরে বাক্স আকৃতির কিছু একটা। বিষয়টি ভালোভাবে দেখার জন্য সেই জিনিসটিকে আমি কচুরিপানার স্তূপের ভেতর থেকে বের করে নিয়ে আসি। সেই জিনিসটি বের করে আনতেই আমি দেখতে পাই 4 থেকে 5 ইঞ্চির ছোট একটা পিতলের বাক্স। সেই বাক্সের গায়ে শ্যাওলা জমে আছে। দেখে মনে হচ্ছে খুবই পুরনো একটি বাক্স। যাই হোক, এরপর আমি সেই বাক্সটির মুখ খোলার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। এমন সময় হঠাৎ আমার মনের মধ্যে খটকা লাগতে শুরু করে, কারণ আমি এর আগে এমন অনেক ঘটনা শুনেছিলাম যে এমন অনেক পুরনো জিনিস পেলে সেগুলো খুলে দেখতে নেই, সেগুলো খুললে নাকি অনেক সময় বড় বিপদ হয়। যাই হোক, এরপর আমি সেই বাক্সটি ছুঁড়ে ফেলে দেই পানিতে এবং গোসল শেষ করে চলে আসি ঘরে।
ওই দিনটি আমার খুব স্বাভাবিকভাবেই কেটে যায়। রাতে তোমার দাদা বাসায় আসলে আমি তোমার দাদাকে সেই বাক্সের বিষয়টি জানাই। তোমার দাদা এসব শুনে আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, তুমি সেই বাক্সটি ফেলে দিয়ে ভালো করেছ। এখনো এমন অদ্ভুত কোনো জিনিস পেলে সেগুলো খুলে দেখবে না। ওসব নিয়ে চিন্তা করতে হবে, ভুলে যাও। তোমার দাদার কথা শেষ হলে এরপর তাকে আমি খাবার দেই। খাওয়া শেষ হলে তোমার দাদা আর আমি খুব স্বাভাবিকভাবেই ঘুমিয়ে যাই। এই বলে সেই ভয়ানক প্রাণীটি বিশ্রীভাবে হাসতে শুরু করে। সে সাথে হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করে এবং আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি তাড়াতাড়ি করে তোমার দাদাকে ঘুম থেকে জাগিয়ে তুলি এবং আমার স্বপ্নের কথাটা জানাই। তিনি আমার সব কথা শুনে বলেন, আরে ওসব কিছু না, তুমি এসব নিয়ে ঘুমানোর আগে বেশি চিন্তা করেছ, তাই এমনটা স্বপ্ন দেখেছ। ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আল্লাহ তাআলার নাম স্মরণ করো আর ঘুমানোর চেষ্টা করো, তো দেখবে আর কোনো খারাপ স্বপ্ন দেখবে না। এই বলে তোমার দাদা ঘুমিয়ে যান। কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসছিল না। চোখ বন্ধ করলে সেই বিভৎস প্রাণীটির চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছিল, আর সেই প্রাণীটির বলা কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল যে আমার সাথে আজকে যে ঘটনাগুলো ঘটেছে এটা কোনো বিপদের আগাম সংকেত। আমার দেখা স্বপ্ন সেটা ছিল আমার জন্য একটি আগাম দুঃসংবাদ। আমার বারবার কেন জানি শুধু এটাই মনে হচ্ছিল, আমি জানি না কেন। যাই হোক, সে রাতে আমি আর ঠিকমতো ঘুমাতে পারিনি। পরদিন থেকে আমি আর গোসল করতে পুকুর পাড়ে যাওয়া বন্ধ করে দেই। এভাবেই অতিবাহিত হয়ে যায় 3টি দিন। এই 3টি দিনের মধ্যে আমার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। যাই হোক, সেই ঘটনার 3 দিন পর ঘটে একটি ভয়ানক এবং অদ্ভুত ঘটনা। তোমার দাদা মাঝে মধ্যে এই নদীতে মাছ ধরতে যেতেন রাতের বেলায়। তিনি সেদিন মাছ ধরতে গেছেন, প্রায় ঘন্টাখানেক হবে। হঠাৎ করেই তিনি বাড়ি ফিরে আসেন এবং উঠোন থেকে আমাকে জোরে জোরে ডাকতে শুরু করেন। তার ডাক শুনে আমি কুপি নিয়ে ঘর থেকে বের হই। ঘর থেকে বের হতে আমি দেখতে পাই তোমার দাদা প্রায় 3 থেকে 4 ফুট উচ্চতার বড় একটি বোয়াল মাছ নিয়ে বাড়ি ফিরে এসেছে। আমাকে দেখে তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন, আজকে কপালটা অনেক ভালো, নদীতে গিয়ে সবেমাত্র বড়শিটা ফেলেছি, বেশি অপেক্ষাও করতে হয়নি, এর মধ্যেই অনেক বড় আকারের একটা বোয়াল মাছ ধরা পড়ল। নাও, মাছটা এখনই কেটে রান্না করে ফেলো। এরপর তোমার দাদার কথা মতো আমি মাছটিকে কাটার প্রস্তুতি নেই। শুরুতেই আমি মাছের দেহ থেকে মাথার অংশটি আলাদা করি এবং মাছের পেটের ভেতরে হাত দেই, মাছের পেটের থেকে ময়লাগুলো বের করে আনার জন্য। মাছের পেটের ভেতরে যখনই আমি হাত দিয়েছি আমি অবাক হয়ে যাই, কারণ আমি মাছের পেটের ভেতরে খুবই শক্ত একটা কিছুর অনুভব করি। জিনিসটা কি সেটা দেখার জন্য আমি সাথে সাথেই সেই জিনিসটাকে মাছের পেটের ভেতর থেকে বের করে নিয়ে আসি। বের করে আনতেই আমি কুপির আলোয় যেটা দেখতে পাই সেটা দেখে আমার পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করে। সেটা আর কিছু না, সেই পিতলের বাক্সটি। এটা দেখা মাত্রই আমি তোমার দাদাকে চিৎকার করে ডেকে নিয়ে আসি এবং এই বিষয়টি দেখাই। এই বিষয় দেখে তোমার দাদাও অনেক চিন্তায় পড়ে যান। আমরা দুজন কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমার স্বপ্নে সেই ভয়ানক প্রাণীটি আমাকে বলেছিল সে আমাকে আরেকটি সুযোগ দিবে। তার মানে আমার সাথে এখন পর্যন্ত যা অস্বাভাবিক ঘটনা ঘটেছে সেটা সেই ভয়ানক প্রাণীটিই ঘটিয়েছে। সে যা বলেছিল সেটাই করছে। এসব ভেবে আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যেতে শুরু করে। এমন সময় তোমার দাদা আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, তুমি ভয় পেও না, আল্লাহ তাআলার রহমতে কিছু হবে না, নিজেকে শক্ত করো। আর এই বাক্সটি আমি আজকে রাত্রে রেখে দিচ্ছি, কাল সকালে ফজরের আজানের পর আমাদের মসজিদের ইমাম সাহেব আফতাব আলী, তাকে এটা দেখাবো এবং এই ঘটনাও খুলে বলবো। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে এই বিপদের একটি সমাধান বের হবে। আর এই মাছটি আমি এখনই ফেলে দিচ্ছি, তুমি ভয় পেও না। এই বলে তোমার দাদা সেই মাছটি ফেলে দিয়ে আসেন এবং সেই বাক্সটি পাশের ঘরে একটা জায়গায় কাপড় দিয়ে পেঁচিয়ে রাখেন। যাই হোক, সেই রাতে তোমার দাদা এবং আমার
কারোরই ঠিকভাবে ঘুম হয়নি। আমরা দুজন অপেক্ষা করতে থাকি ফজরের আজানের। একটা সময় আমাদের সকল অপেক্ষার অবসান ঘটে এবং ফজরের আজান হয়। আজান হলে তোমার দাদা উজু করে এবং সেই পাশের ঘরে যায়। পাশের ঘরে গিয়ে তিনি আমাকে চিৎকার করে ডাকতে শুরু করেন। তোমার দাদার ডাক শুনেই আমি সেই ঘরে যাই। ঘরে প্রবেশ করে তোমার দাদার মুখের দিকে তাকাতেই আমি দেখতে পাই তার চোখে মুখে ভয়ের ছাপ। কি হয়েছে জিজ্ঞেস করতেই তোমার দাদা বলে ওঠেন, খুব খারাপ একটা কিছু হয়তো আমাদের সুখী জীবনে প্রবেশ করেছে। আমি বাক্সটা এখানে রেখেছিলাম, কিন্তু এখানে সেই বাক্সটা নেই। শুধু যে কাপড়টা দিয়ে সেই বাক্সটা পেঁচিয়ে রেখেছিলাম, এখানে সেটা পড়ে আছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে তোমার দাদা হন্তদন্ত হয়ে ছুটে যান মসজিদে। এই সকল বিষয় দেখে আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। কোনো এক সময় মনে হচ্ছিল আমি কিছুটা ঠাহর করতে পারছিলাম। যাই হোক, ঘটনার পরবর্তী অংশ তোমার দাদা বলবেন। আমরা এসব ঘটনা দেখে ছুটে যাই মসজিদে। মসজিদে গিয়ে জামাতে ফজরের সালাত আদায় করি। যাই হোক, সবাই মসজিদ ত্যাগ করলে আমি আমাদের মসজিদের ইমাম আফতাব আলী সাহেবকে ডেকে বলি তার সাথে আমার কিছু কথা আছে। আমার ডাক শুনে তিনি মসজিদের মেঝেতে আমাকে নিয়ে বসেন। এরপর আমি কিছু আগের এবং গতকাল রাতের আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিত বলি। আমার সব কথা শুনে হুজুরের মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ পড়ে। তিনি একদম নীরব হয়ে যান এবং মনে মনে কি যেন চিন্তা করতে থাকেন। এমন অবস্থা দেখে আমিও ফ্যাল ফ্যাল করে হুজুরের চেহারার দিকে তাকিয়ে থাকি। এমন সময় হুজুর সকল নীরবতা ভেঙে বলতে শুরু করেন, আমি যে বিপদের আশঙ্কা করছি, আল্লাহ তাআলা যেন আপনাদের সেই বিপদে না ফেলেন। ভাই, আপনি এশার নামাজের সময় মসজিদে আসবেন। আপনাদের ওপর যে বিপদটি নেমে এসেছে, আমি যেটা আশঙ্কা করছি, এটা কি সেই বিপদ নাকি অন্য কোনো বিপদ, আমাকে আগে জানতে হবে। এই বলে হুজুর আমাকে বিদায় দেন। হুজুরের সব কথা শুনে আমি কিছু বুঝতে পারছিলাম না। কিসের বিপদের আশঙ্কা করছে হুজুর? এসব কি বললেন আমার কিছুই মাথায় আসছিল না। যাই হোক, এরপর আমি বাড়ি ফিরে যাই এবং তোমার দাদুকে সবকিছু খুলে বলি। সারাদিন অপেক্ষা করতে থাকি এশার আজানের। একটা সময় অপেক্ষার প্রহর শেষ হয় এবং এশার আজান হয়। এশার আজান হলে আমি ছুটে যাই মসজিদে এবং এশার সালাত আদায় করি। এশার সালাত শেষে হুজুর এবং আমি বসি মসজিদের মেঝেতে। আমি হুজুরের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম হুজুরের মুখে ভয়াবহ চিন্তার ছাপ। যাই হোক, এরপর হুজুর আমাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলতে শুরু করেন, ভাই, আমি যে বিপদের আশঙ্কাটা করেছিলাম, সেই বিপদটাই নেমে এসেছে আপনাদের ওপর। এই বিপদটির নাম হচ্ছে মরণ খোলা ফাঁদ। আপনার স্ত্রীর ওপর এক ভয়ানক জাদুবিদ্যার সাধক জিনের নজর পড়েছে। এই জিনটি জাদুবিদ্যায় অত্যন্ত পারদর্শী। ভয়ানক এই মানুষটি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সেই জিনটির অধীনে চলে যাবে। এরপর সেই জিনটি শয়তানকে খুশি করার জন্য সেই মানুষটিকে বলি দেয়। আপনার স্ত্রী একজন তুলা রাশির জাতক এবং তার জন্ম কৌশিক অমাবস্যার রাতে হয়েছে। এই জন্যই এই জিনটির নজর পড়েছে আপনার স্ত্রীর ওপর। আর কাল রাতে সেই বাক্সটি আপনার ঘর থেকে সেই জিনটি নিয়ে গিয়েছিল, কারণ সে জেনে গিয়েছিল যে আজ আপনি আমার কাছে আসবেন। সেই বাক্সটি আপনি আমার কাছে নিয়ে আসতে পারলে আমি সেই জিনকে বন্দী করে ফেলতে পারতাম। এজন্য সে বাক্সটি সে নিয়ে গেছে। আমি আমার বাবার কাছে অনেক আগে এই মরণ ঘোলার ফাঁদ সম্পর্কে একটি ঘটনা শুনেছিলাম। এজন্যই সকালে আপনাকে বলছিলাম, আমি যে বিপদের আশঙ্কা করছি, এটা কি সেই বিপদ নাকি অন্য কোনো কিছু আমাকে জানতে হবে। আমি যখন আমার বন্ধু এবং আমার ছাত্র জিনদের এই বিষয়টি তথ্য সংগ্রহ করতে বলি, তারা আমাকে এই তথ্যগুলো সংগ্রহ করে দেয়। আমার বাবার বলা তথ্য এবং জিনদের তথ্য পুরোপুরি মিলে যায়। আপনারা সেই বাক্সটি না দেখে বিপদ থেকে কিছুটা বেঁচে গিয়েছেন, তবে এই বিপদ শেষ হবার না। আপনি চিন্তা করবেন না ভাই, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই ঠিক হয়ে যাবে। আপনাকে আমি 3টা তাবিজ দিচ্ছি। একটা তাবিজ আপনার কোমরে পড়বেন, একটা তাবিজ আপনার স্ত্রীকে পড়তে বলবেন, আর একটি আপনার ছেলেকে বলবেন।
আরেকটি কথা, আপনার স্ত্রী এবং আপনার ছেলে যেন কোনো দিন নদী, নালা, পুকুর, খাল, বিলের পানিতে প্রবেশ না করে। এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনার স্ত্রী বা আপনার সন্তান যদি কোনোদিন নদী, নালা, পুকুর, খাল, বিলের পানিতে প্রবেশ করে, তাহলে আপনাদের উপর নেমে আসতে পারে ভয়ানক বিপদ। এই বলে হুজুর তার কথা শেষ করেন এবং আমাকে বিদায় দেন। হুজুরের এই সব কথা শুনে আমি তখন কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি বাকরুদ্ধ হয়ে শুধুই ভেবে যাচ্ছিলাম, এসব কি হলো আমার সাথে। যাই হোক, হুজুরের কাছে বিদায় নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসি। বাড়ি ফিরে এসে তোমার দাদুকে সকল ঘটনা বিস্তারিত বলি। এরপর হুজুরের দেয়া সেই তাবিজ থেকে একটি তাকে দেই এবং এই তাবিজটি কোমরে পড়তে বলি। হুজুরের কথা মতো একটি তাবিজ আমি কোমরে পড়ি এবং অবশিষ্ট আরেকটি তাবিজ আমার 6 বছরের ছেলেকে পরিয়ে দেই। এই বলে দাদা থেমে যান। প্রিয় লিসেনার, কি ভাবছেন? ঘটনা এখানে শেষ? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে এখনই সেই ভাবনা থেকে ফিরে আসুন, কারণ এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক এবং কষ্টদায়ক বিষয় সম্পর্কে জানা এখনো বাকি। দাদার কথা শেষ হওয়ার পর আবার বলতে শুরু করেন লতা দাদু। তোমার দাদার মুখে সবকিছু শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। আমার চিন্তা শক্তি আমি হারিয়ে ফেলি। যাই হোক, গতকাল রাতে তোমার দাদা এবং আমার দুজনের একজনেরও ঠিকভাবে ঘুম হয়নি। এই জন্য রাতের খাবার কোনো মতে খেয়ে ঘুমিয়ে পড়ি। একটা সময় ঘুমের মধ্যে আমি দেখতে শুরু করি, প্রথম স্বপ্নের মতো একইভাবে আমি অতল পানির গভীরে। ধীরে ধীরে কালো ধোঁয়ার ন্যায় সেই ভয়ানক প্রাণীটি আমার সামনে দৃশ্যমান হয়। দৃশ্যমান সেই প্রাণীটি ভয়ানকভাবে গর্জন করতে করতে বলে, তোর এবং সেই হুজুরের জন্য আজকে প্রথম আমার কাজ অসফল হলো। তোকে পেতে হবে কঠিন শাস্তি। সারা জীবন তুই সেই শাস্তি ভোগ করবি। তোর ছেলেকে আমি নিয়ে যাব, কথাটা মনে রাখিস। আর ওই হুজুর, ওকে মারবো সবার আগে। বলে দিস সেই হুজুরকে, পারলে যেন আমাকে ঠেকিয়ে দেখায়। এই বলে সেই প্রাণীটি ভয়ানকভাবে হাসতে শুরু করে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি তোমার দাদাকে জাগিয়ে আমার স্বপ্নের কথা জানাই। আমরা দুজন কি করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। যাই হোক, পরদিন তোমার দাদা আবারও হুজুরের কাছে যান এবং গতকাল রাতে আমার দেখা স্বপ্নটির কথা বলেন। সব শুনে হুজুর পানি পড়ে দেন এবং সেই পানি পড়াটা আমাকে 7 দিন খেতে বলেন। এরপর হুজুরের কথা মতো আমি 7 দিন পানি পড়া খাই। হুজুরের পানি পড়া দেওয়ার পর থেকে আরেকটি দিনও আমি আর কোনো খারাপ স্বপ্ন দেখিনি। এভাবে অতিবাহিত হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই প্রায় 6টি বছর। এই 6 বছরে আমাদের সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমি প্রায় সেই ঘটনাটি ভুলেই গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সকল বিপদ কেটে গিয়েছে, কিন্তু আমার এই ভাবনাকে ভুল প্রমাণ করে আমার জীবনের সবচেয়ে ভয়ানক দুঃখ আমার দিকে ধেয়ে আসছিল, সেটা আমার মোটেও জানা ছিল না। ঘটনার বাকি অংশ আমি বলতে পারবো না। আমার বুকটা ফেটে যাচ্ছে। এই বলে লতা দাদু অঝরে কাঁদতে শুরু করেন। কিছুক্ষণ পর লতা দাদু শান্ত হন। লতা দাদু শান্ত হলে ঘটনার বাকি অংশ বলতে শুরু করেন দাদা, কারণ লতা দাদু ঠিকভাবে কথাই বলতে পারছিলেন না। দাদা বললেন, আমাদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার পর অতিবাহিত হয়ে যায় 6টি বছর। আমি তোমার দাদু প্রায় ভুলেই গিয়েছিলাম সেই ঘটনা। এমন সময় আমাদের উপর নেমে আসে এক ভয়ানক দুঃখের কঠিন পাহাড়। আমার শরীরটা সেদিন ভালো না থাকার কারণে আমি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাইনি, আর সকালবেলায়ও আমি বাড়ির থেকে বের হইনি। এর জন্য সেদিন সকালে আমি ঘরেই ছিলাম। আমার ছেলে আমাকে আমাদের বাড়ির কাছে মাঠে খেলতে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায়। প্রায় দুপুর হয়ে আসে, কিন্তু ও বাড়ি ফেরে না। এর জন্য আমি ওকে খুঁজতে বের হই, কিন্তু কোথাও খুঁজে পাই না। যেই মাঠে গিয়ে আমি ওকে খুঁজি, আমি কোথাও তাকে দেখতে পাই না। অন্য ছেলেদেরকে জিজ্ঞেস করি,
কিন্তু সবাই বলে ও এখানে আসেইনি। আমি খুব চিন্তিত হয়ে পড়ি। সাথে সাথেই আমি আশেপাশের সকল মানুষকে ডেকে ডেকে একসাথে করি এবং আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না এই বিষয়টি জানাই। এমন সময় আমাদের প্রতিবেশীদের মধ্যে থেকে একজন বলে ওঠেন, কি যে শুরু হলো এই গ্রামে, কিছুই বুঝতে পারছি না। গতকাল রাত থেকে আমাদের মসজিদের ইমাম সাহেবকে পাওয়া যাচ্ছে না, আজকে আবার আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না। কি যে শুরু হলো। এই কথাগুলো শোনা মাত্রই আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। সেদিন সারাটা দিন তন্ন তন্ন করে আমাদের গ্রাম সহ আশেপাশের 2-3 গ্রাম পর্যন্ত আমার ছেলে এবং ইমাম সাহেবকে খোঁজা হয়, কিন্তু তাদের কোথাও পাওয়া যায় না। এভাবে অতিবাহিত হয়ে যায় 3টি দিন। 3 দিন পর তাদের লাশ ভেসে ওঠে আমাদের বাড়ির পাশের পুকুরে। ফজরের সালাত আদায় করে মানুষ যখন বাড়ি ফিরে আসছিল, তখন তারা সেই পুকুরে আমার ছেলে এবং হুজুরের লাশটি ভেসে উঠতে দেখে। সেই জিনটি যা বলেছিল সেটাই করেছে। হুজুরকে এবং আমার ছেলেকে সে মেরে ফেলেছে। সে হুজুর আর আমার ছেলের পুরো শরীর ক্ষতবিক্ষত করেছে। আমি কোনো দিন আর সেই দৃশ্যটি মনে করতে চাই না। কি নির্মমভাবে আমার ছেলে এবং হুজুরকে সে মেরেছে। কি লাভ হলো এতে তার? যাই হোক, এরপর থেকে তোমার দাদু 3 বার বাচ্চা জন্ম দিয়েছেন, কিন্তু প্রতিবারই আমাদের প্রতি বাচ্চাই জন্মের সময় আমরা মৃত পেয়েছি। এই নিয়ে তখন আমরা অনেক হুজুর দেখিয়েছিলাম, কিন্তু এর কোনো সমাধান কেউ দিতে পারেনি। আমি কোনোদিনও জানতে পারিনি সেই জিনটি কিভাবে হুজুর এবং আমার ছেলের ওপর প্রভাব বিস্তার করে মেরে ফেলল। এই রহস্যটা তাদের মৃত্যুর সাথে মাটির নিচে দাফন হয়ে যায়। এই বলে দাদা তার কথা শেষ করেন। পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যে রহস্যগুলোর সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। আচমকাই সেই রহস্যগুলো মানুষের সামনে হাজির হয়ে যায় এবং মানুষের জীবনকে ধ্বংস করে রেখে চলে যায়। প্রিয় লিসেনার, প্রতি 49 বছর পর পর সেই জিনটি নরবলি দেয় শয়তানকে খুশি করার জন্য এবং তার শক্তি বৃদ্ধির জন্য। এর মানে প্রতি 49 বছর পর এই জিনটির আবির্ভাব ঘটে। প্রিয় লিসেনার, আপনাদের এলাকাতে যদি মরণ ঘোলার ফাঁদ এই সম্পৃক্ত কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে দেরি না করে লিখে পাঠান অথবা অডিও ক্লিপ রেকর্ড করে এখনই পাঠিয়ে দিন ভূত.com ইমেইলে। পরিশেষে একটি কথাই বলতে চাই প্রিয় লিসেনার, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনাবার জন্য। প্রিয় লিসেনার, আপনাদের সব সময় এভাবেই ভৌতিক আনন্দ দিয়ে যাক ভূত.com। পাশে থাকুন ভূত.com। আমি জিয়াদ আজ এখানে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জিয়াদ। এবং জিয়াদ, আপনি যে ঘটনাটি বলেছেন সেই ঘটনাটি অসাধারণ একটি ঘটনা। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনার পাঠানো সব ঘটনার সাথে যদি আমি তুলনা করি তাহলে এটি হচ্ছে শ্রেষ্ঠ ঘটনা। এবং এই ঘটনাটির আমি নামই দিতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে এত চমৎকার একটা ব্যাপার আছে যেটা খুবই দুঃখজনক এবং খুবই, যদিও ভয়ঙ্কর নাটকীয়, কিন্তু প্রচন্ড দুঃখজনক। এবং এরকম ঘটনা আমরা কেউ আগে শুনেছি কিনা যে পায়ের সাথে কচুরি পানা আটকে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে একটা বাক্স, যায় মাছ ধরতে, মাছের পেট থেকে বেরিয়ে আসে আবারও সেই বাক্স এবং তার জন্য জীবন দিতে হয় ছোট্ট একটি শিশুকে। এটা অন্য রকমের একটা কষ্টের ঘটনা এবং ঠিক একইভাবে রহস্যময়। আমি আবারও বলেছি, জগৎ রহস্যময় এবং পৃথিবীর অনেক রহস্য আছে যে রহস্য ভেদ করা মানুষের পক্ষে সম্ভব নয়। মরণ ঘোলার ফাঁদ এমন একটি ঘটনা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি মরণ ঘোলার ফাঁদ নামে একটা ফিল্ম বানিয়ে ফেলতাম। আমরা অনেকগুলোই ফিল্ম বানিয়েছি এখন পর্যন্ত, কিন্তু এইটার একটা চমৎকার, একটা খুব ভালো মেরিট আছে। সো আমি 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 খুবই চাই যে এটা নিয়ে ভবিষ্যতে কাজ করতে। দোয়া করবেন যেন এটা নিয়ে আপনাদের সামনে আরো বড় কিছু করে দেখাতে পারি, আপনাদের সামনে যেন আসতে পারি। কোনো না কোনো একদিন হয়তো সেটা সম্ভব হবে। এবং এখন তো পুকুর পাওয়া যায় না খুব সহজে, বিশেষ করে ঢাকা শহরে কিছু কিছু জায়গায় পুকুর এখনো আছে। যেমন আমরা যদি ইউনিভার্সিটি এলাকায় যাই তাহলে পাবো,
আর কোথায় আছে, ধানমন্ডি লেক, যদি আমি পুকুর না বলি লেক বলি, তারপরে হচ্ছে সেখানে অনেককে আমি গোসল করতে দেখেছি আসলে। সো আমি ঘটনাটি পড়ার সময় বারবার আমার মনে হচ্ছিল যে আচ্ছা শুটিং এর লোকেশন কেমন হতে পারে। তারপরে এক সময় মনে হলো আচ্ছা এটা তো গ্রামের ঘটনা, পুরো ঘটনাটাই ঘটাতে হবে গ্রামে, এবং পুরো ঘটনার প্রেক্ষাপট যদি গ্রাম হয়, এখনো অসংখ্য গ্রাম রয়েছে যে গ্রামে মানুষ এখনো পুকুরে গোসল করে। সো এটা পাওয়াটা কঠিন হবে না, কিন্তু আমি সত্যিই এই ঘটনাটি নিয়ে কাজ করতে চাই। ধন্যবাদ লাজিম ইয়াসের জিয়াদ আপনাকে এই মরণ ঘোলার ফাঁদ আমাদের উপহার দেওয়ার জন্য। তবে আমি এই পরিবারটির প্রতি সমবেদনা জানাই। সেই পরিবারটির উপরে কি পরিমাণ ঝড় গিয়েছে সেটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। কারোর সাথে যেন এইরকম ঘটনা না ঘটে। প্রতি 49 বছর পর পর মরণ ঘোলার ফাঁদ আসে, এবং এই ব্যাপারে যদি আপনারা কিছু জেনে থাকেন আমাদের জানাবেন। আমরা আসলেই জানতে চাই যে আর কারো সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা, বা এই মরণ ঘোলার ফাঁদে পড়ে কারো সাথে এরকম ঘটনা না অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা, অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা, সেটা শুনলে কষ্ট পাবো, তারপরেও জানতে চাই। আর অন্য কোনোভাবে সেই ক্ষতির মুখ থেকে বেঁচে আসতে পেরেছেন কিনা সেটা জানলে তো কথাই নেই। যাই হোক, আমরা চলে যাচ্ছি। আমি প্রতিটা সময় আজকে এই ঘটনাটা পড়ার সময় প্রতিটা মুহূর্তে দোয়া করছিলাম যে ঘটনার শেষটা যেন এমন হয় যে এই ঘটনা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু যখন জিয়াদ বলছিলেন যে সবচাইতে মর্মান্তিক ঘটনা এখনো আসা বাকি, তখনই আমি বুঝে ফেলি যেখানে আরো ভয়ঙ্কর কোনো ঘটনা আছে। সুতরাং আমি চাইলেও সেই ঘটনাটাকে এড়ানো সম্ভব হবে না। খুবই দুঃখজনক। আমি সেই পরিবারটির প্রতি আরো একবার সমবেদনা জানাচ্ছি এবং চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. খুবই কম শুনেছি আমার কাছে মনে হয়, এবং আপনাদেরকে অবাক যে আপনি এরকম একটা স্টোরি শুনিয়েছেন এবং এরকম একটা স্টোরি আমাদেরকে পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট, এবং আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো এটার কারণেই। আর কিছু কমেন্ট আমি না পড়লেই না, কমেন্টগুলো দেখতে পাচ্ছি। সিরাজগঞ্জ সদর থেকে শুনছি লিখেছেন, প্রতি শুক্রবারের মতো আজও ঢাকা ধামরাই গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোড়া গ্রাম থেকে শুনছি লিখেছেন। শোনার মাধ্যম কি? ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ভলিউম আরও বাড়িয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ডেফিনেটলি চিন্টু ভাইকে জানাবো। আচ্ছা, আমাদেরকে সাইফ লিখেছেন যে আজকে স্টোরি দিলেন না কেন, অপেক্ষায় ছিলাম না ভাই, স্টোরি এখন চলছে, প্লিজ কেউ একটু কমেন্ট করে জানিয়ে দিন তাকে। হানিফ শিকদার লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেন শুনতে পাচ্ছেন না আমি বুঝতে পারছি না। এটা কি আমাদের অ্যাপটাকে আপগ্রেড করার পর এরকম হচ্ছে কিনা আমি ঠিক শিওর না। আজকে এখনো শুনতে পাচ্ছি না, জানিয়েছেন কারণটা কেন বলতেন, রাব্বি জানিয়ে দিয়েছে অলরেডি। রাসেল ভাই সাউন্ড প্রবলেম, এখন আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনারা অ্যাপসে নতুন ঘটনা দেন, অনেকে শুনতে পায় না, ইউটিউবে দেন না কেন? আমাদের এখানে প্রতি শুক্রবার আপনাকে আসতে হবে যদি আপনি নতুন ঘটনা শুনতে চান, রাত 11:59। যাই হোক, যেহেতু আজকে দেরি করে শো শুরু হয়েছে, কথা না বলি, পরবর্তী ঘটনা চলে যায়। যদি আবারও আপনারা থাকেন আমাদের সাথে, ডেফিনেটলি উইল কাম ব্যাক উইথ সাম মেসেজেস, পড়ে শোনাবো আপনাদেরকে। চলুন কথা না বলে ঘটনায় চলে যাই। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি প্রথম ঘটনা থেকে এখনো বেরিয়ে আসতে পারছি না এবং বেরিয়ে আসা হয়তো সম্ভবও হবে না। যাই হোক, আপনাদের কি মনে হয়েছে প্রথম ঘটনাটি শুনে সেটা আমাকে লিখে জানান, এবং লিখতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে এবং আমাদের পোস্টের নিচে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কার কি অনুভূতি হচ্ছে। এবং এরকম ঘটনা কিন্তু আসলে সহজে শোনা যায় না। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আপনারা দ্রুত আমাদেরকে জানান। আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং আশা করছি খুব দ্রুতই আপনারা সেটা জানিয়ে দেবেন। আমি আসলে খুবই অবাক হয়েছি, এরকম একটা ঘটনা আমার হাতে এসেছে এবং আমি খুবই লাকি যে আপনাদের মতন মানুষ যারা আছেন তারা চমৎকার চমৎকার সব ঘটনাগুলো আমাদের সামনে এনে উপস্থাপন করেন। 226তম এপিসোডে আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি চলে যাব পরের ঘটনায়, এবং যিনি লিখেছেন আমাকে এই ঘটনাটি, তিনি এই ঘটনাটির নাম দিয়েছেন হিংসার বশে কালো জাদু। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তারপরে তিনি লিখছেন, আমি সাকিব সামি। আমি জানি সবসময় আপনি ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমার এই ঘটনাটা একেবারে সত্যি ঘটনা। আমার বাসা যশোর। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি আবারও লিখছেন, আমার বাসা দূরে হওয়ায় আমার স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। ঘটনা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য রাসেল ভাইকে অনুরোধ করছি। এই ঘটনাটি ঘটেছিল আমার খালার সাথে 2011 সালে, আর ঘটনাটা আমার আপুর সামনেই ঘটেছিল। আমার আপু 2011 সালে এসএসসি পরীক্ষা দেন, আর পরীক্ষা শেষে তিনি আমার খালার বাসায় বেড়াতে যান। তখন আমার খালা থাকতেন ঢাকার কোনো একটা বাসায়। আমার আপু যেভাবে বর্ণনা করেছেন তার ভাষায় লিখছি। আমি এসএসসি পরীক্ষা শেষ করে যখন খালার বাসায় গেলাম, তখন খালার বড় ননদের ছেলে ও খালার বাসায় বেড়াতে আসলো। সেও আমার সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে। আর আমি যাওয়ার 2 দিন পর খালার ননদের মেয়েও বেড়াতে আসে। আর আমি যাওয়ার পর আমার খালার ছোট ননদও সেখানে বেড়াতে আসেন। আমরা সেখানে বেশ মজা করতাম। রাত 2টা-3টা পর্যন্ত গল্প করতাম। হঠাৎ ঘটল অঘটন। যেদিন ঘটনা ঘটল তার আগের দিন আমার খালার বড় ভাসুর ও তার বড় জা বেড়াতে আসছেন। তখন খালার বড় জা খালার মেজুজার সাথে ঢাকার অন্য একটা জায়গায় একসাথে থাকত। খালার মেজুজার সাথে খালার সম্পর্কটা তেমন ভালো ছিল না। কোনো একটা কারণ নিয়ে ঝামেলা ছিল। খালা তার বড় ভাসুরকে দেখে খুব খুশি হন এবং অনেক খাবার রান্না করেন এবং তাদের সেই রাতটা থেকে যেতে বলেন। একবার বলার সাথে সাথে তারা থাকার জন্য রাজি হয়ে যায়। তার পরের দিন সকালে খালার বড় জা ও ভাসুর চলে যান, আর তারপরেই সমস্যা শুরু হলো। যেদিন রাতে ঘটনা শুরু হলো সেদিন বিকেলে খালা খাটের মাঝখানে বসে গল্প করছিলেন, কিন্তু খালার কেন যেন মনে হলো কে যেন তাকে এক ধাক্কায় খাটের নিচে ফেলে দিল। সেদিন সন্ধ্যায় হঠাৎ করে খালার ছোট ননদের জামাই খালার বাড়িতে আসেন। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তার সেখানে আসার কথা ছিল না। তিনি এসে বললেন, আমার মেয়েটা একটু দেখতে চাচ্ছিল, তাই চলে এলাম। তা আমার খালা বেশ খুশি হলো। আর ঘটনা ঘটল সেদিন রাতে 12:30। আমরা সবাই বসে গল্প করছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। হঠাৎ আমার খালার ননদের ছেলে বলল, আমার আজ কেন যেন ভালো লাগছে না, তোমরা থাকো, আমি ঘুমাতে চলে গেলাম। আমরা তাকে যাওয়ার অনুমতি দিলাম। তারপরে ও ঘুমাতে চলে গেল। আর তার কিছুক্ষণ পরেই ঘটল বিপদ। 12:45 হঠাৎ করে আমার খালার বড় ননদের ছেলে মশারি ছেড়ে এক দৌড়ে দরজার কাছে চলে আসে। যা ভেবেছিলাম ও হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছে, তাই এমন করছে। আর তারপরেই ও শুরু করলো অনেক অস্বাভাবিক ঘটনা। ও বাড়ির সবাইকে বেশ খারাপ ভাষায় গালাগালি দিচ্ছিল এবং বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। তারপর ওকে 6টা শাড়ি দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু ওই শাড়িগুলো কামড়ে ও ছিঁড়ে ফেলে। আর ওর গায়ে এত শক্তি ছিল যে 4-5 জন প্রাপ্তবয়স্ক পুরুষ ওর কাছে কিছু না। আমার খালু তখন দেশের বাইরে থাকতেন। তিনি তখন ইতালি প্রবাসী ছিলেন। তারপর যখন রাত 2টা আমার খালা ঠিক করলেন তিনি আমার খালুকে ফোন করে সব জানাবেন। খালার ঘরের পেছনের সাইডে একটা বড় বারান্দা রয়েছে। আমার খালার বাসাটা ছিল 6 তলা।
সে যখন সেখানে আমার খালুর সাথে কথা বলার জন্য যায়, আমি তাকে নিষেধ করেছিলাম, কারণ একদিন গল্পের মাঝে খালা বলেছিল ওই বারান্দাটা ভালো না, ওখানে নাকি বিভিন্ন ঘটনা ঘটে। খালা আমার নিষেধ না শুনে সেইখানে গিয়ে কথা বলতে গেল। এতে ঝামেলাই শুরু হয়ে গেল। কথা শেষ করে ভেতরে আসার পরই খালাও বেশ অস্বাভাবিক আচরণ শুরু করলো। সে বাড়ির সবাইকে বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি দিতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে আমার খালুর সংসার করবে না। আর ওদিকে আমার খালার বড় ননদের ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকে। সে হঠাৎ বলল আমি গোসল করব। তারপরে সে গোসল করতে চলে গেল। আর তারপরে ও গোসল করতে শুরু করলো। কিছুক্ষণ পর আমরা একটা বিকট গ্লাস ভাঙার শব্দ পেলাম। তখন ছিল রাত 2:30, আর তখন আমার খালার ছোট ননদের জামাই ঠিক করলেন দরজা ভাঙবেন এবং ভেঙে ফেললেন। দরজা ভাঙার পর আমরা যা দেখতে পেলাম, আমার খালার বড় ননদের ছেলে বাথরুমের ভেন্টিলেটরের গ্লাস ভেঙে ভেতর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে। ওর ডান হাত বেশ খানিকটা কেটে গিয়েছে, কারণ ও ডান হাত দিয়ে ঘুষি দিয়ে গ্লাসটি ভেঙেছিল। আর তারপরেই ওকে অনেক কষ্ট করে বাথরুম থেকে বাইরে নিয়ে আসা হলো। আর অন্যদিকে আমার খালার অবস্থাও বেশ খারাপ হতে শুরু করে। সে বারবার দরজা দিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করছিল। আমার খালার শরীরে অস্বাভাবিক পরিমাণে শক্তি চলে আসে। তার কাছে 4-5 জন প্রাপ্তবয়স্ক পুরুষ কিছু না। তখন খালা হঠাৎ করে বললেন আমি পানি খাবো। তাকে পানি দেয়া হলো। সে এক নিঃশ্বাসে 1 জগ পানি শেষ করে ফেলল। সে বলল পানি দে, আরো পানি দে। তারপরে তাকে 5 লিটারের বোতলের পানি দেয়া হলো। সে সেটাও শেষ করে ফেলল। সে আবার পানি চাইলে তাকে আবার পানি দেয়া হলো। সে ওই পানিও খেয়ে শেষ করলো। এভাবে সে প্রায় অনেকখানি পানি খেলো। বলে রাখা ভালো, আমার ছোট মামা তখন ঢাকাতেই ছিলেন। সে তার ব্যবসার কাজে যশোর থেকে ঢাকা গিয়েছিলেন। তখন আমার খালার ছোট ননদের জামাই আমার ছোট মামাকে ফোন করে সব জানালেন। আমার মামা বললেন আমি আসছি। ঢাকায় যত রাতি হোক না কেন গাড়ি পাওয়া যায়। তখন রাত প্রায় 3টা, মামা চলে আসলেন। আমার নানা নানি তখন যশোরে ছিলেন। তারা অত রাতে সব শুনলে টেনশন করবে, তাই তাদের সকালে জানানো হবে বলে ঠিক করা হলো। আর যত রাত বাড়ছিল তত দুইজনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আমার খালাও এক দৌড়ে বাথরুমে ঢুকে গেল আর ঢুকে দরজা বন্ধ করে দিল আর এক নাগাড়ে গোসল করতে শুরু করলো। আমার খালা 6 তলার বাসায় থাকতেন আর খালার 4 তলায় একজন মহিলা ভাড়া থাকতেন। সে একটু ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর অনেক কিছু জানতেন। আমার খালার ছোট ননদ তাকে ফোন করেন এবং বললেন আপনি একটু 6 তলায় আসুন, একটু সমস্যা হয়েছে। সে বলল আমি আসছি। কিছুক্ষণ পরে তিনি চলে আসলেন। এসে আমার খালাকে বাথরুম থেকে টেনে বের করে আনলেন। তিনি বললেন আমার বিষয়টি অন্য কিছু মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এটা মনে হয় জিনের কাজ। আপনারা একটা ভালো হুজুরের সাথে যোগাযোগ করুন। আমার মনে হয় তিনিই কিছু করতে পারবেন। তখন বাসার সবাই ঠিক করলো ফজরের নামাজের পর ওই এলাকার হুজুরের সাথে কথা বলবেন। তার মধ্যে একটা সমস্যা শুরু হলো। আমার খালা কিছুতেই ঘরে ঢুকতে চাচ্ছিল না, বারবার ঘরের দরজার সামনে থেকে ফিরে আসছিল। তখন আমার খালার ছোট ননদের জামাই বললেন আমি বিষয়টা কিছুটা বুঝতে পেরেছি। এটা মনে হয় কালো জাদুর ব্যাপার, আর নিশ্চয়ই ভাবির ঘরে কিছু একটা আছে যার কারণে ভাবি ঘরের ভেতরে যেতে চাচ্ছে না। তারা সবাই একটা বিষয় জানতো, আমার খালার মেজোজা তার কিরকম একটা দুঃসম্পর্কের দাদি কালো জাদু চর্চা করে, আর আমার খালার মেজোজা তাকে দিয়ে হয়তো কিছু করিয়েছে। তিনি বাসার সবাইকে আমার খালার পুরো ঘর খুঁজে দেখতে বললেন, সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। তখন প্রায় রাত 4টা। আমার খালার পুরো ঘর খুঁজতে শুরু করলাম আমরা। সন্দেহজনক তেমন কিছুই চোখে পড়ছিল না। অনেক খোঁজার পর বেশ আশ্চর্যজনক একটা জিনিস পাওয়া গেল। ঘরে যখন কিছুই পাওয়া যাচ্ছিল না, তখন ঠিক করা হলো খালার ঘরের খাটের জাজি মুঠিয়ে দেখা হবে সেখানে কিছু পাওয়া যায় কিনা। আর তারপরে জাজি মুঠানো হলো আর উঠিয়ে সেখান থেকে একটা ছোট সোনালী রঙের পিন পাওয়া গেল। দেখে মনে হচ্ছে ওটা কেউ যেন জোর করে জাজিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর ওটা এমন জায়গায় পাওয়া গেছে যেখানে কখনোই কেউ ওই জিনিস রাখবে না। তখন ওটাকে ওখান থেকে বের করে নিয়ে আসা হলো। আমার খালার ছোট ননদের জামাই বললেন এটাকে ছাদে নিয়ে চলেন। যেই ভাবা সেই কাজ। আমার ছোট মামাকে সাথে নিয়ে আমার খালার ছোট ননদের জামাই রাত 4:15 ছাদে নিয়ে ওই পিনটা পুড়িয়ে ফেললেন। ওটা পুড়িয়ে আসার পর আমার মামা আমার খালাকে বলল তুই একটু এবার ঘরে গিয়ে দেখতো, দেখি কি হয়।
আর তারপরে আমার খালা তার ঘরে গেল এবং খাটে গিয়ে বসলো। আর কোনো সমস্যা হলো না। খালা ও ননদের ছেলে কিছুক্ষণ ভালো থাকলো, তারপর হঠাৎ আবার অস্বাভাবিক আচরণ শুরু করলো। খালাকে এক ঘরে আর তার ননদের ছেলেকে আর এক ঘরে আটকে রাখা হয়েছিল। খালা ননদের ছেলে বলছিল আমি মামির কাছে যাব, আর খালা বলছিল আমি ওর কাছে যাব, কিন্তু কারো কাছে কাউকে যেতে দেয়া হচ্ছিল না। আমরা বাসার সবাই না ঘুমিয়ে জেগেছিলাম। বাসার দুজন মানুষের অবস্থা দেখলে কেই বা ঘুমাতে পারবে। রাত শেষ হচ্ছিল না, কারণ বিপদের রাত সহজে শেষ হয় না। কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দিল, আর তারা দুজনেই আগের চেয়ে আর একটু শান্ত হলো। আর তারপর আমার ছোট মামা এবং খালার ছোট ননদের জামাই নামাজ পড়তে চলে গেল। আর নামাজের পর তাদের হুজুরকে বাসায় নিয়ে আসার কথা ছিল। পরে নামাজের পর ওই এলাকার মসজিদের ইমাম সাহেব হুজুরকে সব খুলে বললেন। তারা সব শুনে হুজুর বললেন, আমাকে আগে রোগী দেখাতে হবে, তারপর আমি সমস্যা বুঝতে পারবো। তারপরে আমার ছোট মামা যশোরে ফোন করে নানা নানিকে সব জানালেন। আমার নানি সব শুনে অনেক কান্নাকাটি করছিলেন। আমার নানা আমার ছোট মামাকে বললেন, ওকে যেভাবে পারিস যশোরে নিয়ে আয়। আমরা ঢাকায় না জেনে কোনো হুজুরকে দিয়ে চিকিৎসা করাবো না। ঢাকায় সব হুজুর সেই কাজ পারবে কিনা তার কোনো ভরসা নেই। অনেক মানুষ আছেন শুধুমাত্র অর্থের কারণে অনেক কিছু করেন। এদিকে হুজুর বাসায় আসার পর যা হবার তাই হলো। হুজুরকে দেখার পর আমার খালা হুজুরকে অনেক খারাপ ভাষায় গালাগালি দিতে থাকেন, আর বলতে থাকেন, তুই আমার কি করবি, ভালো চাস তো এখান থেকে যা। হুজুর যখন খালার কাছে গেল, তখন আমার খালা হুজুরকে কলার ধরে শূন্যে তুলে ফেলল এবং ছুঁড়ে মারল। হুজুর উড়ে গিয়ে 4-5 হাত দূরে ছিটকে পড়ল। সবাই বেশ অবাক হয়ে গেল। একজন মহিলা মানুষ কি করে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে এভাবে ছুঁড়ে মারতে পারে? হুজুর বললেন, আমাকে মাফ করে দেন, হে আমার দ্বারা সম্ভব না। তার উপরে এটা অতি খারাপ জিন। আমার ছোট মামা তখন হুজুরকে বললেন, আপনি এমন একটা ব্যবস্থা করে দেন যেন আমরা ওকে নিরাপদে যশোরে নিয়ে যেতে পারি। আমাদের বাসা যশোর, ওর ওখানেই চিকিৎসা হবে। তখন হুজুর একটা কাগজে আরবিতে কিছুটা লিখে দিলেন এবং একটা তেল পরা দিলেন। আমার খালা আগের চেয়ে একটু শান্ত হওয়ায় খালার শরীরটা বন্ধ করতে সক্ষম হলেন। আর হুজুর বললেন, আমি শরীর বন্ধ করে দিয়েছি, এখন ও আর তার শরীরে প্রবেশ করতে পারবে না। আর আগামীকাল এর সম্পর্কে জেনে আপনাদের জানাচ্ছি। পরের দিন হুজুর যা বললেন তা শুনে আমরা বেশ ভয় পেয়ে গেলাম। হুজুর বললেন, আমার একটা পোষা জিন আছে, তার মাধ্যমে আমি জানতে পেরেছি এটা খুব শক্তিশালী একটা জিন, একে সহজে পরাস্ত করা সম্ভব নয়। আমার মামা জিজ্ঞেস করলেন, হুজুর এটা আমার বোনের কাছে আসলো কি করে? উত্তরে হুজুর বললেন, এটা এমনি আসেনি, এটাকে শরীরে চালান করা হয়েছে। এটা তার শরীরে বন্ধ করার কারণে আসতে পারছে না ঠিকই, কিন্তু দূর থেকে প্রভাব বিস্তার করছে। হুজুরের এই কথাগুলো আমার মামা ও আমার খালার ননদের জামাইকে আলাদা করে বলা হয়। আমার খালার সামনে বলা হয় না, শুনলে সে ভয় পেয়ে যেতে পারে। হুজুর বললেন, আবার যখন জিন আসবে, আমি কাগজে যে দোয়া লিখে দিয়েছি সেটা তার নাকে শোকাতে হবে, তাহলে জিন কিছু সময়ের জন্য চলে যাবে। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই জিনটা অনেক শক্তিশালী হওয়ার কারণে পেরে উঠিনি। আপনারা যশোরে নাকি নিয়ে যান, ভালো হুজুর দেখান, তা না হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই বলে হুজুর খালার বাসা থেকে চলে গেলেন। আমার ছোট মামা আর দেরি না করে যশোরে যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে গেলেন, আর ওদিকে আমার খালার বড় ননদ এসে তার ছেলেকে বাসায় নিয়ে গেলেন। আশ্চর্য হলেও সত্যি, খালার বড় ননদের ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল, তার আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার খালার সমস্যা থেকে মুক্তি পেতে অনেক ভুগতে হয়েছে। ঘটনাটি তিনি এখানেই শেষ করেছেন। আমার মনে হয় যে এই ঘটনাটির আরো কিছু অংশ থাকার কথা এবং এই ঘটনাটি নিয়ে আরো কিছু বলতে পারা উচিত, কারণ এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যেতে পারে না। এটি একটি চলমান প্রক্রিয়া এবং খালার কিভাবে কি হয়েছিল, পরবর্তীতে ভুগতে হয়েছে, মানে তার মানে এই ঘটনাটির সেকেন্ড পার্ট হয়েছে। যদি থাকে আমাদের অবশ্যই জানাবেন, আমরা অপেক্ষা করব আপনার এই ঘটনাটির পরবর্তী অংশের জন্য। আমি আশা করব যে আপনি খুব দ্রুত সেটা জানিয়ে দেবেন। চমৎকার একটি ঘটনা
এবং মানুষের জীবনে ব্ল্যাক ম্যাজিক কতটা ক্ষতি করে নিয়ে আসতে পারে এটা আমরা অসংখ্য পর্বে অসংখ্যবার আলোচনা করেছি, এবং এক একটি ঘটনা যখন শুনি তখন মনে হয় যে এই ঘটনাটি মনে হয় আগের ঘটনা চাইতে ভয়ঙ্কর, বা এর পরের ঘটনাটি যখন আবার শুনি তখন মনে হয় যে না 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 আগেরটা চাইতে এটা ভয়ঙ্কর। তো ব্ল্যাক ম্যাজিক এটা খুব খারাপ জিনিস। আমার মনে হয় যে এই চর্চা থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত। কোনোভাবেই এই চর্চার সাথে কোনোভাবেই সম্পৃক্ত হওয়া উচিত নয়। আপনারা আশা করব যে ব্ল্যাক ম্যাজিককে আপনাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখবেন, এটা খুবই জরুরি। আমরা কতদিন বাঁচি আমরা ভালোভাবেই জানি যে আমাদের এই জীবনের পরে যদি কোনো জীবন থেকে থাকে তাহলে সেই জীবনটির কথা যদি আপনি ভাবেন, বা এটা না হয় আমি একদমই সবকিছু বাদ দিলাম, আপনার চারপাশে যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর মধ্যে হিংসা করে বা এই মানুষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে বা বিবাদ করে কি লাভ হয় আমাদের? আসলে তার চাইতে আমরা কি সমঝোতায় আসতে পারি না? আমরা কি সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে পারি না? এই অল্প কটা দিন আমরা পৃথিবীতে বাঁচি, এবং এই সময় যদি একে অন্যের সাথে এরকম সংঘর্ষে লিপ্ত হই তাহলে এটা আমার ক্ষতির কারণ এবং অন্যরও ক্ষতির কারণ। একজনকে কষ্ট দিয়ে আপনি কখনো ভালো থাকতে পারেন না, এবং অন্য কেউ কষ্ট যদি দেয় আপনিও সেই কষ্টের কারণে খারাপ থাকেন। আবার আপনি যদি প্রতিহিংসামূলক আচরণ করেন বা তার সেই কষ্টের প্রতিশোধ নিতে চান বা তাকেও বিপদে ফেলতে চান, আপনিও কিন্তু আলটিমেটলি ভালো নেই। আপনি একটা খারাপ কাজের পেছনে ছুটছেন, প্রতিটা মুহূর্ত আপনার কাটছে অস্থিরভাবে। সুতরাং আমার মনে হয় যে কারো আচরণ আমাদেরকে যেন কারো নেগেটিভ কোনো আচরণ যেন কোনোভাবেই আমাদের প্রভাবিত করতে না পারে। এটা খুব জরুরি। আসলে আমি আমার মতন করে বাঁচবো এবং অন্যজন অন্যজনের মতন করে বাঁচবে। দুজন যদি আলাদা মানুষ হই আমরা, হতেই পারে একজনের সাথে আরেকজনের লজিক মিলবে না, হতেই পারে দুজনের জীবনধারা অন্যরকম হবে, কিন্তু তাই বলে আমরা কেন সংঘর্ষে লিপ্ত হব? কি লাভ হবে আমাদের? সো আমার মনে হয় যে সবাইকে নিয়ে বেঁচে থাকাটা অনেক আনন্দের, সবাইকে নিয়ে বেঁচে থাকাটা অনেক বেশি উপভোগ্য। সো আশা করব যে আমার কথা না শোনেন, জিনিসটাকে নিয়ে অন্তত ভেবে দেখবেন। আমি জানি যে পৃথিবীতে বেশিরভাগ মানুষই ভালো, বেশিরভাগ মানুষই ভালোভাবে বাঁচতে চায়, বেশিরভাগ মানুষই ঝামেলা এড়িয়ে চলতে চায়, আর সেই কারণেই পৃথিবীটা এখনো সুন্দর। একই সাথে পৃথিবী, আমি যখনই বলি সবসময়ই বলে থাকি, পৃথিবী রহস্যময়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনাদের প্রথম ঘটনা দুটি ভালো লেগেছে। আমরা এবার অডিও ক্লিপে প্রবেশ করব। আমাদের সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা ঈদের ঘটনা সংগ্রহ করছি, ঈদের ঘটনা পাঠিয়ে দিন দয়া করে। চলে যাচ্ছি পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। 226তম এপিসোডে আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে আপনারা নিশ্চয়ই অডিও ক্লিপগুলো শুনছিলেন, এবং সেই অডিও ক্লিপগুলোর মধ্যে কিছু অডিও ক্লিপ নিশ্চয়ই আপনাদের ভালোই লেগেছে, কারণ আমরা অডিও ক্লিপ এখন চেষ্টা করছি আপনাদের সামনে ভালো কিছু অডিও ক্লিপ নিয়ে আসার, এবং সেটার জন্য আসলে চেষ্টা করতে লাভ নাই। আপনারা ভালো অডিও ক্লিপ পাঠাচ্ছেন বলেই আমরা আপনাদেরকে ভালো অডিও ক্লিপ শোনাতে পারছি। আর স্টুডিওতে যারা আসতে চান প্লিজ 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 আমাদের জানাবেন। প্রথমেই বড় বড় করে লিখবেন যে আমি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চাই, আর কিছু লাগবে না। তাহলে আমরা স্টুডিওতে আপনাকে নিয়ে এসে তারপরে আপনার কাছ থেকে ঘটনা শুনবো। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের পরবর্তী ঘটনা আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। প্রায় 13 বছর ধরে আপনার প্রোগ্রাম শুনছি, আরো বেশি হয়তো হবে। তবে কখনো এরকম ভাবে অডিও ঘটনা পাঠানো হয়নি। দু একটা মেল পাঠানো হয়েছিল, কিন্তু সিলেক্ট হয়নি, এই কারণে পড়াও হয়নি। যাই হোক, আজকে একটা অডিও ঘটনা শেয়ার করছি। ঘটনাটি যার সাথে ঘটেছে উনি আমাদের এক পরিচিত ভাই। উনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ওনার নাম তার সত্য নাম দিচ্ছি মাওলানা হাসিব। ওনার আসল নাম বলা যাবে না, তবে হ্যাঁ, যদি
সত্যতা যাচাইয়ের জন্য আপনি তার সাথে কথাও বলতে চান, তাহলে হয়তো যদি কোনো তার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করতে পারি, তাহলে অবশ্যই আপনার সাথে তার কথা ব্যবস্থা করে দেব। তাহলে শুরু করছি। আমি তার মতো করেই বলছি। আমি যখন মাদ্রাসাতে পড়তাম, তখন আমি পড়তাম হচ্ছে বরিশাল চরমনাই জামিয়া হাসানাবাদ মাদ্রাসায়। তো ওই মাদ্রাসায় পড়াশোনা খুব ভালোই চলছিল। তো আমাদের যে জামাতে পড়তাম, ওই জামাতে আমার সাথে আমার এক ছাত্র ভাইয়ের সাথে আমি বেড শেয়ার করতাম, মানে আমার ক্লাসমেট ছিল। তো ক্লাসমেট পাশাপাশি বেড শেয়ার করতাম, সেই সুবাদে তার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল। আর মাদ্রাসাগুলোতে মূলত দুপুর আর রাতে মাদ্রাসার তরফ থেকে খাওয়ানো হয়। আর সকালবেলা ছাত্ররা যার যার খরচ দিয়ে নাস্তা খায়, যার যার নিজ খরচে নাস্তা খায়। যেহেতু আমি আমার ওই বন্ধুর সাথে বেড শেয়ার করতাম, তাহলে আমরা দুজনের সকালবেলা নাস্তা খেতাম। তো আমাদের নিয়ম ছিল এরকম যে আগের দিন রাতে বলতাম যে কে তুই সকালে কি খাবি। দেখা গেল আমি যদি বলতাম যে আমি রুটি ভাজি খাবো, সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে যখন নাস্তার আগে আগে একটু বিশ্রাম নিতাম, হ্যাঁ, তখন ঘুম থেকে উঠেই দেখতাম যে আমার নাস্তা হাজির। ঘুম থেকে ওঠার পরে দেখতাম যে নাস্তা হাজির। কিন্তু আমিও ওকে বলতাম যে তুই কি খাবি। ও যদি একটা খাবারের নাম বলতো, তো সকালবেলা উঠে বাজার থেকে খাবার নিয়ে আসে, দেখতাম যে ও ঘুম থেকে উঠে গেছে। আমি ঠিক ওরকমই চেষ্টা করেছি যে ভাই কি করা যায় আসলে, এই ও কিভাবে এত তাড়াতাড়ি খাবার নিয়ে আসে। একদিন এরকম ভাবে চেষ্টা করলাম যে আজকে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠবো। ঠিক সেম আমাকে রাতে বললো যে কিরে তুই কি খাবে। আমি বললাম যে আমি খিচুড়ি খাবো। তো ফজরের পর চেষ্টা করেছিলাম যে না ঘুমানোর, কিছু আমল আছে, আমল করার পর জেগে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম এতটাই আসছিল যে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি যে খিচুড়ি হাজির। তো এভাবে চলতে থাকলো, আমার একটু একটু সন্দেহ হতে থাকলো। তাছাড়া ওর পড়াশোনা খুবই ভালো ছিল, ও খুবই ভালো রেজাল্ট করতো। আর যেহেতু বেড শেয়ার করতাম আর ওর ব্যবহার আচারও খুব ভালো ছিল, একসাথেই আমরা থাকতাম সব সময়, আন্তরিকতা ছিল আমাদের মাঝে। তো একদিন কোন এক দরকারে আমি আরো বাজারের দিকে হাঁটতে বের হই। বাজার থেকে কাজ সেরে মাদ্রাসায় আসার সময় যে রাস্তাতে আসছিলাম, ওই রাস্তা দিয়ে আমাদের মাদ্রাসার পরিচালক, আপনারা হয়তো চিনবেন, বাংলাদেশের একজন বড় ইসলামী আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি মাদ্রাসার পরিচালক বটে। তো উনি খুব আধ্যাত্মিক লোক, খুব পরহেজগার লোক, সারা বাংলাদেশে ওনার পরিচিতি আছে। তো উনি যখন আসছিলেন আর আমরা দুজন, উনি বাজারে যাচ্ছিলেন আর আমরা দুজন বাজার থেকে আসছিলাম, তো মুখোমুখি আমাদের দেখা হয়ে গেল। আমি খেয়াল করলাম হুজুরকে দেখে আমার ওই বন্ধু এত দ্রুত একটা দৌড় দিল যে কোনো দেখা করলো না, কোনো কথা বললো না, সালামও দিল না। সালাম না দিয়ে ও খুব জোরে একটা দৌড় দিয়ে মাদ্রাসার দিকে চলে গেল। তখন আমাদের ওই হযরত বা আমাদের ওই বড় হুজুর বললেন যে ওকে একটু আমার সাথে দেখা করতে বলো, ঠিক আছে, ওকে আমার সাথে দেখা করতে বলো।
আমি বুঝতে পারলাম না ঠিক আসলে কি হলো। আমি বললাম আচ্ছা হুজুর, আমি আপনার সাথে দেখা করতে পারবো। তো আমি যে মাদ্রাসায় যে ওকে বললাম যে তুমি এইভাবে দৌড়েই আসলা কেন, হুজুর তো তোমাকে দেখা করতে বলছে। তারপরে ও বললো যে মানে ও খুব একটু মানে একটু মন খারাপ ভাব। আচ্ছা ঠিক আছে, আমি হুজুরের সাথে দেখা করব। এইভাবে চলতে তারপরে এই একদিন না ওই দিনে হয়তো, তারপরে ও হুজুর একটা রুমে বসা ছিল। রুমটা মাদ্রাসার বাইরে টিনের ঘরে বসা ছিল। তো ওকে দেখলাম যে হুজুরকে রুমে দেখে ও ভিতরে যে সালাম দিল, হুজুরের সাথে কথা বলছে। তো ওকে ভিতরে ঢুকতে দেখে আমিও আস্তে আস্তে রুমের পাশে যে টিনের যে ফুটা থাকে বা একটু ছিদ্র থাকে ওই দিক দিয়ে দেখতেছিলাম যে আসলে হুজুরের সাথে আর কি কথা হয় আর ও কি বলে। তো কথা যতটুকু বুঝতে পারলাম যে এবং হচ্ছে হুজুর বলছেন যে তুমি এখানে পড়াশোনা করো, কেউ জানতে পারবে না তুমি কে, তুমি যেভাবে পড়তেছিলা সেভাবেই পড়ো, কোনো সমস্যা নাই, তুমি তোমার পড়া কমপ্লিট করে তারপর তুমি এখান থেকে চলে যাও। তারপর আমার ওই বন্ধু বলল যে না হুজুর, আমি তো চেয়েছিলাম যে পরিচয় গোপন রেখে এইভাবেই আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু এখন যেহেতু ব্যাপারটা প্রকাশ হয়ে গেছে তাহলে আর আমার এখন এখানে আর থাকা উচিত হবে না। আপনি দোয়া করে দেন আমি যাতে ভালো থাকি। আর এই বলেই বললো। তারপর হুজুর বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু চাচ্ছ না তাহলে আমরা আর কিছু বলার নাই, তোমার যদি মঞ্চে থাকতে থাকো, আর যদি মঞ্চে যে না তুমি চলে যাবে তাহলে চলে যাও। তারপরে আমার ওই বন্ধু সালাম দিয়ে চলে আসলো। তাহলে সালাম দিয়ে চলে এসে ও বুঝতে পারলো যে আমি সব কথা শুনেছি। ও আমাকে আমাদের রুমে নিয়ে গেল। রুমে নিয়ে বললো যে দেখ, আমি চলে যাচ্ছি, আমি আর কখনো মাদ্রাসায় পড়বো না। তুই পড়াশোনা করতেছিস, তুই ভালো মতো পড়াশোনা কর। আর হ্যাঁ, একটা জিনিস মনে রাখিস, যদিও আমি মাদ্রাসায় পড়বো না, তবে তোর কখনো যদি বিপদ হয় তাহলে আমি তোকে সহযোগিতা করবো। তোর আপদ বিপদে আমি তোর সাথে আছি, তুই কোনো চিন্তা করিস না। আর পড়াশোনা ভালো মতো কমপ্লিট করিস, আমার জন্য দোয়া করিস। তো এরপরও চলে গেল। এরপর আর আমার সাথে কখনো দেখা হয়নি। তবে এই ঘটনা থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে ও আসলে একটা জিন ছিল। এরকম আরো অনেক ঘটনা থাকে মাদ্রাসা কেন্দ্রিক, যে মাদ্রাসাগুলোতে জিন মানুষের সুরত ধরে পড়াশোনা করেছে। তো রাসেল ভাই আমাদের যে মাওলানা হাসিব ভাইয়ের যে ঘটনাটি শেয়ার করলাম এটি ওনার মুখেই শোনা। আমি সত্যতা যাচাইয়ের জন্য অনেকবার তাকে বলেছি যে আসলে এটা কি সত্য ঘটনা কিনা। উনি বারবারই আমাকে নিশ্চিত করেছেন আসলে এটা সত্য ঘটনা। আর ঘটনাটি আমি শুনেছিলাম প্রায় 3-4 বছর আগে। এখন ওনার সাথে আমার তেমন যোগাযোগ নেই। যাই, উনি হয়তো কোনো কারণে এই আমি যেখানে থাকি এখানে আশেপাশে আছেন, হয়তো কোনো ব্যবসা বা কোনো একটা কাজ করেন বা চাকরি করেন। তবে হ্যাঁ, ওনার নাম্বার আমি যদি আপনারা চান আমি ওনার নাম্বার ওনার পরিচয় জোগাড় করতে পারবো এবং সত্যতা যাচাইয়ের জন্য আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। তো রাসেল ভাই, এটা ছিল আমার প্রথম অডিও ঘটনা। হয়তো কিছু জড়তা থাকতে পারে, কিছু সমস্যা হতে পারে বলার ধারা, এই জন্য আমি দুঃখিত। আমাদের আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স নাই। তো এখন থেকে যদি এমন কোনো ঘটনা পাই যা আসলে শেয়ার করা উচিত বলে মনে করবো, অবশ্যই আমি ভূত.com এর সাথে শেয়ার করবো। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।